কারা এখানে এখন আসতে চাচ্ছে বা কি উদ্দেশ্যে পর্তুগাল এখন আসতেছে লোকজন? মিডল ইস্টেও ভালো অবস্থায় আছে, মিডল ইস্টে কোনো জব করে মিনিমাম 50-60 হাজার টাকা সে সেভ করতে পারে। তারা আমার মতে এইসব দেশে এসে নতুন করে প্যারা নেওয়ার কোনো দরকারই নেই। আপনার উদ্দেশ্য যদি এখানে এসে আপনি টাকা কামাবেন, তো হচ্ছে ইউরোপ চলে যেতে পারলেই মনে হয় অনেক কিছু। 2026 সালে সবচেয়ে একটা বড় পরিবর্তন যেটা করেছে এই দেশের সরকার, সেটা হচ্ছে কি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আমি যেহেতু পর্তুগালে আছি, পর্তুগাল নিয়ে অনেক ইনফরমেশন শেয়ার করি আপনাদের সাথে। তো আসলে কাজের জন্য তেমন ব্লগ করার সুযোগ হয়ে ওঠে না। তারপরও আজকে চিন্তা করলাম না, একটা বিষয় নিয়ে আপনাদেরকে একটু ইনফর্ম করা দরকার। কারণ পর্তুগালে গণহারে লোক এখনও আসছে, এত কিছুর পরেও, গভর্নমেন্ট এত সমস্যা করার পরেও তারপরেও লোকজন আসছে এখানে। কিন্তু আসলে এখানে কি হবে না হবে সেগুলো আসলে না জেনেই এখানে চলে আসতেছে এখনো সবাই। তো তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটা, যারা সামনের দিকে এখানে আসবেন তারা এই ভিডিওটা দেখার পর নিজেরা কিছু চিন্তা ভাবনা করে ভালো করে ভেবে চিন্তে তারপরে পর্তুগালে মুভ করবেন। আদারওয়াইজ এখানে মুভ করার পরে আপনি হা হতাশ করে তখন কোনো লাভ হবে না। তো কারা এখানে এখন আসতে চাচ্ছে বা কি উদ্দেশ্যে পর্তুগাল এখন আসতেছে লোকজন, যেটা হচ্ছে মূলত আগে যারা আসছে, যেমন যদি আমার উদাহরণ দিয়ে বলি, আমি যখন পর্তুগালে আসি, আজকে তো জুলাই 2026-এ 3 বছর হচ্ছে। সেটা হচ্ছে আমি বাংলাদেশে কিন্তু ভালোই ছিলাম, বাংলাদেশে ভালো জব করতাম বা অনেক পজিশন আমার ওখানে অনেক ভালো ছিল। তো সেটা ছেড়ে কেন আমি পর্তুগালে আসলাম, ইউরোপে কেন মুভ করলাম, বা আমার যে এইজ যেটা হয়ে গেছে সেটা পরে মানুষ এই সময়টাতে সাধারণত আর রিস্ক নেয় না বা কোনো চ্যালেঞ্জ দিতে চায় না। তারপর আমি নিয়ে চলে আসছি, কারণ হচ্ছে একটা বেটার ফিউচারের জন্য। কারণ হচ্ছে আমার যে বাচ্চা কাচ্চারা ছিল তাদের কথা চিন্তা করে আমি ইউরোপে মুভ করি। কারণ বাংলাদেশে যে পজিশন ডে বাই ডে তো খারাপের দিকেই যাচ্ছে, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আর সেটা ইমপ্রুভমেন্টও খুব একটা দেখছি না, যে এখনও ভালো কিছু হবে বা হচ্ছে, এরকমও কোনো কিছু এখন আমরা দেখতেছি না। তো এইসব কথা চিন্তা করে আমি এখানে মুভ করি ইউরোপে। তো এখন যেটা হচ্ছে, আগের সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন কিন্তু এক নাই। আগে যেটা ছিল খুব ইজিলি সব কিছু হয়ে যেত এখানে, ডকুমেন্টস, তারপরে বা এখানে আপনার থাকার জন্য যে ধরনের দরকারগুলো ছিল, যে ধরনের পেপারস করার দরকার ছিল, খুব মোটামুটি ইজিতেই হয়ে গেছে। আমাদের সময় যেগুলো সব কিছু বেশ ইজি হয়ে গেছে, কিন্তু এখন সেটা নাই। তো যে বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করার জন্য এখানে আসছি, সেটা হচ্ছে যারা সামনের দিকে আসবেন এখানে, তারা এখানে আসার উদ্দেশ্যটা কি সেটা আগে আপনাকে ঠিক করতে হবে। তো যেটা হচ্ছে, সবাই যেটার জন্য আসে এখানে সেটা হচ্ছে টাকা কামানোর জন্য, বা পরবর্তীতে এখানে ডকুমেন্ট করার জন্য, ডকুমেন্ট করে এরপর অন্য দেশে চলে যায়, বা অন্য দেশে গিয়ে তখন সেখানে আরও বেশি কামাই করা যায়, সে ধরনের একটা প্ল্যান নিয়ে আসে। কিন্তু বর্তমানে এখন এইসব প্ল্যানের কোনোটাই এখনো কাজ করে না। এখন আপনার উদ্দেশ্য যদি এখানে এসে আপনি টাকা কামাবেন, তাহলে কিন্তু সেটা হচ্ছে অত্যন্ত একটা বোকামি একটা সিদ্ধান্ত হবে। এক্সেপশনাল কিছু থাকে, যেমন হচ্ছে যাদের হয়তো নিজস্ব লোকজন থাকে এখানে, বাবা মা থাকতে পারে, ভাই বোন বা মামা চাচা খালু এরকম কেউ থাকে, তাদের জন্য কোনো সমস্যা নাই। তারা এখানে আপনার এসে হয়তো তারা একটা শেল্টার পায় বা যে কোনো ধরনের সাপোর্ট পায়, তাদের জন্য প্রবলেম হবে না। কিন্তু অনেকেই আছে যারা দেশ থেকে আসে, বিশেষ করে বাংলাদেশ থেকে অথবা মিডল ইস্ট থেকে অনেকে আসতেছে এখানে, 20-25 লাখ টাকা খরচ করে চলে আসতেছে। বাট এখানে আসার পর কি হবে না হবে ভালো করে খুব একটা তারা মনে হয় বিচার বিবেচনা না করেই শুধু হচ্ছে ইউরোপ চলে যেতে পারলেই মনে হয় অনেক কিছু, এটা মনে করেই চলে আসে। কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক ডিফারেন্ট, বাস্তবতা অনেক কঠিন এখানে। সেটা হচ্ছে, যেমন পর্তুগালে ইউরোপের মধ্যে এক ধরনের লোয়েস্ট ইনকামের দেশ। এখানে কিন্তু ইনকাম করাটা খুব ডিফিকাল্ট, আর জব মার্কেটের অবস্থা খুব ভালো না এখানে। এখানে অনেক বেকার লোক, আর বিশেষ করে যারা আমরা এশিয়ান সাবকন্টিনেন্টের আছি, তারা কিন্তু এই দেশে এসেই কিন্তু যে কোনো জব আমরা এখানে করা সম্ভব হয় না। তার অনেকগুলো কারণ থাকে। নাম্বার 1 যেটা কারণ, সেটা হচ্ছে এখানে ভাষার একটা ব্যাপার থাকে। ভাষাগত কারণে এখানে আপনি ভালো কোনো কোম্পানিতে জব পাবেন না। আর যারা এখানে জব করে তারা হচ্ছে ওই লোকাল আমাদের এশিয়ানদের কোনো দোকান অথবা অন্য কোনো ফার্ম এই জাতীয় কোনো কিছুতে কাজ করার সুযোগ পায় আর কি। তো সেখানেও তারা খুব একটা যে ভালো করে তা না, ওই স্যালারি স্কেল অনেকটা ফুলফিল
হয় না, যেটা নর্মালি পাওয়ার কথা সেখান থেকে অনেক কম দেয় তাদেরকে, এখানে অনেক হিসাব নিকাশ করে তাদেরকে দেয়। তো টাকা কামানোর জন্য যদি আপনার চিন্তা থাকে যে আমি এখানে এসে টাকা কামাবো থাকবো, তাহলে কিন্তু এটা ভুল। আর যদি মনে করেন আমি বেটার লাইফের জন্য হয়তো ইউরোপে আসবো, বাংলাদেশে আমার হয়তো এমন অবস্থা আছে যে আমি বাংলাদেশে আমার টাকা না পাঠালেও চলবে, আমি একটা ভালো লাইফ করার জন্য আমি ইউরোপ থাকবো, তাহলে সেক্ষেত্রে আসতে পারেন, সেটা সমস্যা নেই। কিন্তু আসার সময় অবশ্যই আপনাকে অনেক ক্যাপিটাল সাথে করে আনতে হবে, কারণ আপনি এখানে আসলেই যে আপনার যে জব হবে বা আপনি এখান থেকে ইনকাম করে আপনি নিজেরটা নিজে চলতে পারবেন, এরকম গ্যারান্টি কিন্তু আপনার প্রথম 5-6 মাস বা 1 বছর অনেক সময় নাও হতে পারে। তো সেই পরিমাণ টাকা পয়সা আপনার কিন্তু সাথে করে নিয়ে আসতে হবে প্রতি মাসে চলার মতো, থাকা খাওয়ার মতো এই ধরনের। কিছু লোকজন এখানে আসলে মোটামুটি তাদের একটা জবের ব্যবস্থা হতে পারে যদি তারা কোনো টেকনিক্যাল কাজ শিখে আসে। টেকনিক্যাল কাজের মধ্যে বিভিন্ন ধরনের কাজ আছে, যেমন মোবাইল রিপেয়ারিং, এসি ফ্রিজের কাজ জানা থাকলে, আপনার যদি ড্রাইভিং করার এক্সপিরিয়েন্স থাকে এবং বাংলাদেশের পুরনো কোনো লাইসেন্স থাকে, তাহলে সেক্ষেত্রেও এখানে আপনি ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করতে পারবেন। এক্সচেঞ্জ করে এখানে ড্রাইভিংয়ের জবও করা যায়। তারপরে হচ্ছে আরেকটা সবচেয়ে বেশি যেটা করে সেটা হচ্ছে এখানে যারা রাইড শেয়ারিং সার্ভিসগুলো করে, যেমন উবার, বোল্ট, এগুলো করে, এগুলো আপনি করতে পারবেন যদি আপনার ড্রাইভিংয়ের ভালো এক্সপিরিয়েন্স থাকে। ফেক লাইসেন্স নিয়ে পরবর্তীতে অনেক সমস্যা হবে, যেটা এখন আমাদের এই কমিউনিটিতে অনেক বদনাম হয়ে গেছে এই ফেক লাইসেন্স নিয়ে কাজ করার কারণে। অর্থাৎ আপনি যে কোনো টেকনিক্যাল কাজ যদি শিখে আসেন, পরবর্তীতে আপনার একটা না একটা ব্যবস্থা হবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, এরকম একটা ব্যবস্থা হয়ে যাবে। আর যারা একদমই এরকম কিছুই জানে না, তো তারা এখানে এসে কিন্তু হাবুডুবু খাচ্ছে অনেকেই। তারা কোনো কাজও পায় না, শুধুমাত্র ওই ফুড ডেলিভারি করা ছাড়া তাদের আর হচ্ছে ওই রেস্টুরেন্টে গিয়ে বাসন প্লেট মাজা। তাও আবার সব রেস্টুরেন্টে না, বাঙালি রেস্টুরেন্ট বা এই ধরনের ওই যারা ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো আছে এগুলাতে খুবই কষ্টের কাজ এগুলো। তো এগুলো করে আপনার ইনকাম হয়তো ওরকম সাফিসিয়েন্ট হবে না, কিন্তু কষ্টের পরিমাণটা অনেক বেশি হবে, যেটা আপনার পরবর্তীতে দেখা গেছে লাইফ ক্যারিয়ারের জন্য আপনার অনেক সমস্যা হবে। আর এখান থেকে যে আপনি খুব সহজে এই জব চেঞ্জ করে যে আরও ভালো কিছু করবেন সেটাও পারবেন না, কারণ যদি পড়ালেখা না ওরকম না থাকে বা টেকনিক্যাল কোনো কাজের নলেজ না থাকে, সেক্ষেত্রে আপনাকে এগুলাই করতে হবে সারা জীবন, এছাড়া তো আর কোনো ওয়ে নেই। আর হচ্ছে আপনার যদি অনেক টাকা থাকে তাহলে হয়তো ব্যবসা বাণিজ্য করে আপনি এখানে কিছু একটা ভালো করতে পারবেন। 2026 সালে সবচেয়ে একটা বড় পরিবর্তন যেটা করেছে এই দেশের সরকার, সেটা হচ্ছে গিয়ে এখানে নাগরিকত্ব আবেদনের যে সময়সীমাটা 5 বছর ছিল, যেটার আশায় মানুষ আগে এখানে আসতো পর্তুগালে, যে আমি কষ্ট করে হলেও 5 বছর পার করে দিয়ে কোনো রকম অ্যাপ্লাই করে একটা পাসপোর্ট যদি পেয়ে যাই, তাহলে সেই পাসপোর্টটা নিয়ে অন্য কোনো দেশে চলে যায়, যেমন ফ্রান্স অথবা জার্মান, ইটালি, যে কোনো দেশে চলে যায়, সেখানে গিয়ে কাজ করে, সেখানে হয়তো আর একটু পয়সা বেশি পাওয়া যায়, সেটার আশায় অনেকে আসতো এখানে। কিন্তু সেটা এখন শেষ, সেই আশা এখন আর করে লাভ নেই, কারণ পাসপোর্ট এখন পাইতে আপনার 10 বছর মিনিমাম এখানে লিগ্যালভাবে থাকতে হবে। অর্থাৎ আপনার কার্ড পাওয়ার পর থেকে আপনি 10 বছর এখানে স্টে করতে হবে। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করার 2-3 বছর পরে গিয়ে আপনি পাসপোর্ট পাবেন, মানে 13 বছর 14 বছর পরে আসার। তো ততদিনে তো আপনার কাজের ক্যাপাসিটি অনেক কমে যাবে, সেই আপনার সেই যৌবনকাল, তরুণকাল, সেগুলো পার হয়ে বৃদ্ধকালের দিকে চলে যাবেন। সুতরাং ওগুলোর আশা ভরসা করে লাভ নাই। আর হচ্ছে যেটা ইজিলি যে আপনার রেসিডেন্ট কার্ড পাওয়া যেত, সেটাও কিন্তু এখন নেই। এখন অনলি ফর যারা আসতেছে D1 ভিসায়, তারা শুধুমাত্র লিগ্যাল ওয়েতে, তাও যদি থাকে লিগ্যাল সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে তারা কার্ড পাচ্ছে, কাজ করার অনুমতি পাচ্ছে। কিন্তু যে যাদের যোগ্যতা আছে তারা কাজ পেয়ে যাচ্ছে, যারা যোগ্যতা নাই তারা রাস্তাঘাটে ঘুরতেছে কাজের জন্য। আর এখানে অনেকেই কিন্তু অনেক অসহায়ভাবে আছে, অনেক লোককেই দেখি যে বিশেষ করে বাংলা পাড়াতে গেলে দেখা যায় ওখানে তাদের আসলে আর করার কিছু থাকেও না, একমাত্র ফুড ডেলিভারি, হয়তো একটা সাইকেল নিয়ে কোনো রকম ফুড ডেলিভারি করে কোনো রকম চলে যায়। হ্যাঁ, 5 বছর থাকার পরেও এখানে একটা অপশন আছে, যেটা আপনার নাগরিকত্ব না, আপনার কার্ডের অপশনটা চেঞ্জ করে লং দুরাসাও বলে এখানে। তো মানে লং ডিউরেশনের আপনাকে আরও 5 বছরের জন্য একটা কার্ড দিবে, যেটা দিয়ে আপনি বাইরে গিয়ে কাজ করতে পারবেন। কিন্তু সেটাও পাইতে একদম খুব ইজি যে তা না, সেটাও বেশ ঝামেলা আছে। আপনার সব কিছু ক্লিয়ার থাকতে হবে, সব কিছু ওকে থাকতে হবে, বছর বছর আপনার ট্যাক্স এটা সেটা সব দিতে রাখতে হবে। এখানে কিন্তু এখন ট্যাক্স অনেক বেশি, ট্যাক্স প্রতি মাসে প্রায় 450 ইউরোর মতো ট্যাক্স দিতে হয়, বাংলা টাকা প্রায় 50-60 হাজার টাকা। আর ইনকাম সাথে আপনার খরচ হচ্ছে যেমন বাসা ভাড়া, তারপরে খাওয়া খরচ, এগুলো আলাদা আছে। যারা সিঙ্গেল থাকে তাদের হয়তো 400-500-তে হয়ে যায়, আর যারা ফ্যামিলি নিয়ে আসে তাদের জন্য আরও বেশি খরচ, অনেক ইনকামও অনেক বেশি করতে হবে, খরচের পরিমাণও অনেক বেশি। তো পর্তুগালের আসলে যদি কিছু কম্প্যারিজন করি, যে আমি
বাংলাদেশ থেকে যদি ইউরোপে এসে কষ্ট করেও থাকি কোনো বেনিফিট আছে কিনা, কিছু বেনিফিট তো অবশ্যই আছে। শুধু ইনকামের ব্যাপারটা ছাড়া আর লং টাইম কাগজ পাওয়ার ব্যাপার ছাড়া পর্তুগালে নেগেটিভিটি আর অন্যদিকে তেমন একটা নাই। অবশ্য আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইদানিং আমরা খুব রেসিজমের শিকার হচ্ছি মুসলমানরা বিশেষ করে, আর আমাদের এশিয়ানরা বেশি। সেটা হচ্ছে যেমন আমরা মুসলমানদেরকে ওরা পছন্দ করে না এই দেশটাতে, পর্তুগালে। অন্যান্য দেশের সমস্যা নেই, যেমন নেদারল্যান্ড বা ফ্রান্স বা ইয়েতে ওখানে মুসলিম কমিউনিটি অনেক বড়, ওখানে কোনো প্রবলেম হয় না। কিন্তু এখানে মুসলিমরা অনেকটা রেসিজমের শিকার, প্রায়শই আমাদের এই মসজিদের সামনে গিয়ে সমস্যা করে বা আরও অনেক ধরনের উৎপাত করতেছে এখন ইদানিং। আগে এগুলো এত বেশি ছিল না, এইটা একটা সমস্যা এখন ইদানিং যোগ হয়েছে। তো ইনকাম এবং এছাড়া বাকি আদার্স যদি আপনি বলেন যে না, আমি যদি কম্প্যারিজন করি যে না বাংলাদেশ থেকে যদি আমি পর্তুগালে যদি কষ্ট করেও থাকি কোনো লাভ আছে কিনা, অবশ্যই লাভ আছে। আপনি যদি কাটিয়ে থাকতে পারেন সেক্ষেত্রে আপনার যেমন আমাদের যে মৌলিক চাহিদাগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা আছে, এগুলোর জন্য প্রবলেম নাই। যেমন খাবার, আপনি এখানে সবসময় তো ভালো ফ্রেশ খাবার এখানে আমাদের যেখানে আমরা সবসময় দূষিত খাবার, বিষাক্ত খাবার যে কোনো জায়গাতে, বড় রেস্টুরেন্ট বলে না ছোটো রেস্টুরেন্ট, রাস্তাঘাট সব জায়গাতে একই অবস্থা। কিন্তু এখানে তো আর সেটা না, এখানে হচ্ছে একদম ফ্রেশ। আর খাবার নিয়ে কোনো জালিয়াতি করলে সেটার জরিমানা বা ফাইন বিশাল, সুতরাং এসব বিষয় নিয়ে কেউ বলেও চিন্তা করে না। তারপরে শিক্ষার ব্যাপারটা, শিক্ষা হচ্ছে যদি যারা ফ্যামিলি নিয়ে আসে তাদের ক্ষেত্রে লাগবে, যেমন বাচ্চা কাচ্চা পড়ানোর জন্য, তো এগুলো ফ্রি এখানে। বাচ্চা কাচ্চা পড়াতে স্কুলে কোনো খরচ নাই। বছর বছর আমাদের দেশে যেরকম 1 বছর পার হলেই আবার কতগুলো চার্জ টাকা দিতে হয়, লাখ টাকা, 2 লাখ 3 লাখ, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম। ইংলিশ মিডিয়াম স্কুল তো অনেক বেশি, আবার মাসে মাসে বেতন। এখানে এগুলো নাই, সব কিছু ফ্রি, পড়ালেখা যাবতীয় আর অন্যান্য সব কিছু এখানেও খরচ করে পড়তে হয়। সেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম মানে প্রাইভেটে যদি আপনি পড়েন। কিন্তু গভর্নমেন্ট যে স্কুলগুলো আছে ওগুলো ফ্রি। যেমন আমাদের বাচ্চারা পড়তেছে ওখানে, আমাদের বাচ্চারা বছর বছর এখন 2-3 বছর তো হয়ে গেল, তাদের মান্থলি কোনো খরচ নাই। উল্টা তাদের দুপুরবেলা একটা খাবার দেয়, সেই খাবারটা খুবই অল্প খরচে মানসম্মত খাবার খায় তারা। তারপরে বইগুলো ফ্রি পায় স্কুল থেকে। তারপরে স্কুল থেকে আবার ইন্টারনেট দেয়। শিক্ষার যে ব্যাপারটা, বাচ্চা কাচ্চা থাকলে এগুলো নিয়ে টেনশনের কিছু নাই। বাচ্চাদের এখানে পড়ালেখার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আর ইউরোপিয়ান যেহেতু পড়ালেখা, এখানে পড়ালেখা শেষ করে সে 12 ক্লাস পর্যন্ত পড়েই চাকরিতে ঢুকে যেতে পারে ইন্টার্নশিপে, অথবা সে যদি আরও হায়ার ক্লাস করতে চায়, ভার্সিটিতে যেতে চায়, সেটার অপশনও আছে। কিন্তু জেনারেলি এখানে যারা 12 ক্লাস পাস করে তারা ইচ্ছা করলে জবে ঢুকতে পারে এখানে। আর এরপরে আপনার যদি কোনো কেউ টেকনিক্যাল কোর্স করে তাহলে সে রিলেটেড জব এখানে কোনো অভাব নাই এদেশের যারা পড়ালেখা করে। তো বাচ্চাদের ভবিষ্যৎ এখানে উজ্জ্বল নিশ্চিন্তে। তারপরে যেটা হচ্ছে চিকিৎসার ব্যবস্থা। তো চিকিৎসার ব্যবস্থা যদি বলি আমি এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো। একটা যে ব্যাপার ছাড়া, সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে চিকিৎসা করাতে হয়, অথবা অ্যাপয়েন্টমেন্ট আপনাকে নেওয়ার ব্যবস্থা করতে হয়। সেই অ্যাপয়েন্টমেন্টটা পেতেই সময় লাগে। আবার অনেক ক্ষেত্রে কিছু কিছু চিকিৎসা খুবই আর্জেন্টলি হয় না, সেই ক্ষেত্রে অনেক সময় লাগে, যেগুলো হচ্ছে লং টাইম চিকিৎসার ব্যাপার থাকে, এগুলোতে ওভাবেই তারা সময় দিয়ে করে। আমার কিছু উদাহরণ যদি আমি দেই, এখানে আমার একটা বাচ্চা হয়েছে। আমার স্ত্রী যখন প্রথম কনসিভ করে তখন থেকেই গভর্নমেন্ট এখানে একটা ভাতা দেওয়া শুরু করে, যেটা হচ্ছে মায়েদের সুরক্ষার জন্য, তাদের খাবার দাবার বা তাদের ঔষধপত্র কেনার জন্য। এটা গভর্নমেন্ট থেকে একটা সাপোর্ট দেয়, যেটা খুবই ভালো একটা ব্যাপার এখানে। আর বাচ্চা হওয়ার সাথে সাথেই বাচ্চার জন্য আপনি এখানে সোশ্যালে অ্যাপ্লাই করলে তখন বাচ্চারও একটা ভাতা পাওয়া শুরু হয়। মায়েরটা হচ্ছে জাস্ট প্রেগনেন্সিকালীন 6 মাসের একটা তার ইয়ে দেয়, বাট এরপরে হচ্ছে বাচ্চা পাওয়া শুরু করবে এবং সেটা কন্টিনিউয়াসলি 18 বছর পর্যন্ত পায়। হয়তো স্ল্যাবটা আস্তে আস্তে কমে আসে, প্রথম 6 বছর বেশি পায়, তারপর আস্তে আস্তে কমে যায়। তো এইটা হলো বাচ্চার সোশ্যাল এরিয়া। কিন্তু চিকিৎসার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার স্ত্রী যে চিকিৎসাটা পেলো এখানে, ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা পাইলো। আর যেটা বাংলাদেশে করতে গেলে আমার কয়েক লাখ টাকা খরচ হতো। আমি যদি স্কয়ার বা এভার কেয়ারে একটা বাচ্চার প্রোগ্রাম নিয়ে ওখানে যেতাম, তাহলে আমার ডাক্তারের পিছনে, টেস্টের পিছনে অনেক টাকা লাগতো। এখানে এগুলোর পিছনে আমার 1 টাকাও কোনো খরচ নাই। আর আমার স্ত্রী অনেকগুলো সমস্যা ছিল যেটা প্রেগনেন্সিকালীন হয় অনেকের, যেমন থাইরয়েডের সমস্যা ছিল, ডায়াবেটিসের সমস্যা হয় অনেকের, তারপরে আবার হার্টের একটু সমস্যা ছিল। তো এগুলোর জন্য সবকিছুর জন্য তারা আলাদা আলাদা ডাক্তার আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত সবসময়, প্রতি মাসেই চেক আপে রাখতো, যাতে কোনো সমস্যা না হয়। বেবির অবস্থা দেখতো যে ও সব কিছু ঠিক আছে কিনা, যাতে বাচ্চার কোনো ধরনের প্রবলেম না হয়। এই যে আলট্রাসোনোগ্রামগুলো তারা করতো, এগুলোর কোনো টাকা লাগতো না, কোনো কিছুতেই কোনো টাকা লাগে না, শুধু ঔষধটা কিনে লাগতো। তারপরে ঔষধের মধ্যে আবার ডিসকাউন্ট ছিল, ডাক্তার লিখে দিত এই ওষুধের ডিসকাউন্টে। তো ডায়াবেটিসে ব্লাড সুগার দেখার যে মেশিন, এগুলো ফ্রি দিয়ে দিছিল। তারপরে ইনসুলিন ফ্রি দিয়ে দিছিল, ইনসুলিন এখানে কিনতে হয় না।
অন্যান্য চিকিৎসা, যেমন আমার ক্ষেত্রে আমি যদি কোনো চিকিৎসা করানো লাগে, সেক্ষেত্রে আমাকে যে এখানকার যে হেলথ সেন্টারগুলো থাকে, হেলথ সেন্টারে আমাকে যেতে হয়। হেলথ সেন্টারে গিয়ে সকালবেলা ওখানে সিরিয়াল ধরতে হয়, সিরিয়াল দিয়ে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো সেক্ষেত্রে আমি কখনো সমস্যা ফেস করি নাই। অনেকের হয়তো অ্যাপয়েন্টমেন্ট পায় না বা প্রবলেম হয় অনেক ক্ষেত্রে। আগে একটু সমস্যা বেশি ছিল, ইদানিংয়ের মধ্যে কমে আসছে কিছুটা। এখন আর সমস্যা আগের মতো নেই, বাট ডাক্তার পাওয়া যায়। ডাক্তার আমাকে দেখার পর সে যদি মনে করে না টেস্ট করতে হবে, তাহলে তো সে টেস্ট লিখে দিবে, এবং সেটা অনলাইনে আমি শুধু জাস্ট ইয়াতে যাওয়া যাবে, যে যেখানে টেস্টগুলো করায় ওখানে গিয়ে আমার একটা কোড দিয়ে দেয়, কোড দেখালে ওরা আমাকে টেস্টগুলো সব করে দিচ্ছে, আমাকে কোনো টাকা দিতে হচ্ছে না। এই যে নাগরিকদের যেসব সুবিধাগুলো চিকিৎসার ক্ষেত্রে একদম 100% সুবিধা পাওয়া যাচ্ছে। ঔষধের ক্ষেত্রেও তারা ওইরকম ডিসকাউন্ট লিখে দেয়, ডাক্তার ডিসকাউন্ট লিখে দিলে আমাকে ফার্মেসি থেকে হয়তো সেই ডিসকাউন্ট মূল্যে আমি ওষুধটা কিনতে পারতেছি। অনেক ধরনের সাপোর্ট আছে এখানে। মেইন কথা হচ্ছে গিয়ে এখানে চিকিৎসার অভাবে কেউ কখনো মারা যায় না, বা এই ধরনের কোনো বড় ধরনের কোনো ইনসিডেন্ট ঘটে নাই যে চিকিৎসার অভাবে মারা গেছে। সবসময় এখানে চিকিৎসার ব্যাপারটা হচ্ছে প্রায়োরিটি। চিকিৎসা নিয়ে কোনো এখানে কম্প্রোমাইজ নেই। শুধু যেটা হচ্ছে চিকিৎসা করানোটা একটু লেন্দি হয়ে যায়। বাট আমি আরও এক জায়গায় খোঁজ নিয়ে দেখলাম যে অন্যান্য দেশেও যে খুব তাড়াতাড়ি করা তা না, সব দেশেই একই অবস্থা। ইউরোপ বলেন আর বাইরের দেশেও বলেন, ইউরোপ, আমেরিকা বা অন্যান্য অস্ট্রেলিয়া, আপনি যেখানে বলেন একই রকম চিকিৎসার সিস্টেমটা, একই রকম সময় লাগে সব কিছুতেই। এখানে বললেই হুট করে আপনি সকালে ফোন করে বললে যে অ্যাপয়েন্টমেন্ট আপনাকে সন্ধ্যার পরে ডাক্তার দেখবে, তা না, সিস্টেমে যাইতে হয় সব কিছু, কিন্তু চিকিৎসা পাওয়া যায়। এরপরে হচ্ছে বাসস্থান। এখানে অবশ্য বাসস্থান একটা বিরাট সমস্যা। সরকার কিন্তু যে এখানে বর্তমানে অনেক অভিবাসী এখানে চলে আসার পরে তাদের বাসস্থানের সংকট অনেক বেশি হয়ে গেছে, আর বাসা ভাড়া অনেক বেশি হয়ে গেছে, এটা একটা প্রবলেম আছে। বাট বাসস্থানের অভাবে যে কেউ রাস্তায় ঘুমায় তা কিন্তু না, সবাই থাকতেছে, হয়তো কেউ এদিক ওদিক করে থাকতে হয়, পরবর্তীতে একটা সেট আপ হয়ে যায়। এখন যারা নতুন এখানে আসে তারা কি করে, তারা হচ্ছে ওই মাতৃমণিজে গিয়ে প্রথম উঠে, অথবা আশপাশে যেসব বাঙালি অনেকে সিস্টেম আছে, সিট সিস্টেম বিক্রি করে মান্থলি বা ডেইলি বেসিসও থাকা যায়, ওরা ওখানে উঠে। তো সেখানে গিয়ে উঠে, আর যদি বাসা পায় তাহলে তো বাসায় উঠে যায় পরবর্তীতে। এখন যারা নতুন আসবে তাদের এই ক্ষেত্রে কি সমস্যা হবে, তাদের এই ক্ষেত্রে কিন্তু একটা বিরাট সমস্যা আছে, যেটা হচ্ছে এখন গভর্নমেন্ট কিন্তু আপনার কার্ডের অ্যাপ্লিকেশনের সাথে বেশ কয়েকটা ডকুমেন্ট ম্যান্ডেটরি চাচ্ছে। যেমন বাসার আপনার যে কন্ট্রাক্ট, আপনাকে আপনার নামে বাসার কন্ট্রাক্ট দেখাতে হবে। তারপরে হচ্ছে সেই বাসাটা আবার এখানকার যে ফিনান্স অথরিটি আছে সেখানে সেটাকে এনলিস্টেড করতে হবে আপনার নামে, আপনার যে একটা ফিনান্স নাম্বার হবে সেটা দিয়ে, সেটা একটা ডকুমেন্ট দিতে হয়। তারপরে বাড়িওয়ালা থেকে একটা ডিক্লারেশন দিতে হয়, আর আরও একটা ডকুমেন্ট চায় অনেক সময়। তো এরকম বেশ কিছু ডকুমেন্ট এখন চায়, যেগুলো আসলে জাল করা এখন আর সম্ভব না, যেহেতু আগে অনেক জালিয়াতি হয়েছিল এগুলো নিয়ে। আগে অন্য একটা ডকুমেন্ট, একটা জুনতা নামে একটা ডকুমেন্ট ছিল, ওনার ওই জুনতা কোনো অপশন নাই। এখন হচ্ছে সবার নিজের নামে বাসার কন্ট্রাক্ট লাগে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন অন্য দেশ থেকে এখানে আসবেন, আপনি এসে তো আর আপনি নিজের নামে বাসা নিতে পারবেন না, কারণ আপনার সেই স্ট্যাটাসও নাই, আবার সেই পরিমাণ আপনার অ্যামাউন্ট পেমেন্ট করার মতো আপনার কিন্তু তখন অ্যাবিলিটি থাকবে না। কারণ এখানে একটা বাসা নিতে গেলে ন্যূনতম 800-700 ইউরোর নিচে কোনো বাসা নাই, একদম একটা ছোট বাসা নিতে গেলেও। আর বড় বাসা নিতে গেলে তো 1000, 1500, 1200 এরকম আছেই। কিন্তু আপনি একটা বাসা একলা আপনাকে কেউ দিবেও না এরকম, বা আপনার সেই আপনার স্যালারি দেখানোর মতো প্রথম দিকে তো আপনি স্যালারি, আপনার সেই স্ট্যাটাস আপনার থাকবে না যে কেউ আপনাকে বাসা দিবে। কারণ এখানে অনেকগুলো শর্ত থাকে। বাসা নিতে গেলে এখানে আপনাকে একজন গ্যারান্টার দেখাইতে হয়, অথবা আপনাকে স্যালারির স্লিপগুলো দিতে হবে কন্টিনিউয়াস। আপনার 1 বছর IRS চায় অনেক সময়, মানে আপনার আমাদের এখানে বাংলাদেশে যেরকম আমরা ট্যাক্স রিটার্ন দিই, ওখানে এখানেও একটা ডকুমেন্ট দেয় এরকম 1 বছর পরে। তো এগুলো লাগে। তো এইসব তো আর আপনি শুরুতেই পাবেন না, শুরুতে এসে এগুলো অনেক সমস্যা আপনাকে ফেস করতে হবে। তো এগুলো যদি ফেস করার মেন্টালিটি থাকে, দেন হচ্ছে ওকে আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু অনেক ঝামেলা আছে। তবে আমার মতে সাজেশন হচ্ছে, যারা বাংলাদেশে ভালো অবস্থায় আছে, অথবা মিডল ইস্টেও ভালো অবস্থায় আছে, মিডল ইস্টে কোনো জব করে মিনিমাম 50-60 হাজার টাকা সে সেভ করতে পারে, তারা আমার মতে এইসব দেশে এসে নতুন করে প্যারা নেওয়ার কোনো দরকারই নেই। শুধু শুধু এসে আপনি এখানে আসবেন, এরপরে দেখা গেছে আপনার একে একে 2 হচ্ছে না, আপনি অনেক ধরনের সমস্যা ফেস করবেন, মেন্টালিটি আপনার নষ্ট হয়ে যাবে, হতাশায় পড়বেন, অনেক কিছু। এবং এখানে 80-90%, 95% সবাই এটা হয়ই। আর আপনি যে বাংলাদেশের মতো এখানে বললেই আসলাম, যে কোনো কাজ আমি চাইলে করতে পারবো বা করার এখানে কিন্তু সেটা নাই। তো
যারা দেশ থেকে আসবেন, বাংলাদেশ থেকে, তারা যদি কোনো ভালো জব করেন, কোনো অফিসিয়াল জব করে থাকেন, তো তারা এখানে কিন্তু আসলেই হুট করে আপনি যে ভালো কোনো জব করতে পারবেন এটার কোনো গ্যারান্টি এখানে নাই। কিন্তু হয়তো আপনার যদি কোনো টেকনিক্যাল নলেজ থেকে থাকে তাহলে হয়তো বা আপনার ভালো এখানে জব হতে পারে, যেটা আমি অলরেডি বললাম। আর স্যালারি কিন্তু আপনি যে জবই করেন এখানে কিন্তু বেসিক স্যালারি, এখানে এর বাইরে আপনার কোনো ইয়ে নেই। যে আমাদের যেরকম ম্যানেজার হইলে আপনার স্যালারি অনেক ডাবল 3 ডাবল একটা ব্যাপার থাকে। কেউ হয়তো ধরেন, আপনি সাপোজ আমি যদি গার্মেন্টসের কথাই বলি, গার্মেন্টসে যেমন একটা হেল্পারের বেতন হতো 8-10 হাজার, আবার গার্মেন্টসের যে ডিরেক্টর ওনার বেতন 2-3 লাখ টাকা বা আরও বেশি, 4-5 লাখ টাকা আছে। এই ধরনের যে একটা ক্লাসিফিকেশন এখানে আসে, কিন্তু এটা খুব কম। এটার ক্লাসিফিকেশনটা হয় অনেক পরে, মানে আপনার একটা কাজ করতে করতে আপনি এক্সপিরিয়েন্স হলেন, আপনার স্যালারি ইনক্রিমেন্ট হতে 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 বাড়লো, কিন্তু একেবারে যে আপনি এসেই আপনি ম্যানেজার জবে বা একটা সুপারভাইজার পদে গিয়ে 2000 ইউরো বেতন পাবেন এরকম না। এখানে 960 ইউরো 70 ইউরো যেই বেসিক স্যালারি, আপনাকে ওই বেসিক স্যালারিতেই ঢুকতে হবে যদি আপনি কোনো ভালো পর্তুগিজ কোম্পানিতে বা ভালো একটা কোম্পানিতে জব করেন। কিন্তু বাংলাদেশি যেসব কোম্পানিগুলো আছে বা দোকানগুলো আছে এখানে কিন্তু আপনার অনেক সময় তারা ওই বেসিক স্যালারি থেকে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে সেখান থেকে আপনাকে 200-300 ইউরো কেটে রাখবে। হয়তো আর ট্যাক্স দিতে পারে তারা, আপনার যে 350-400 ইউরো যে ট্যাক্স আছে সেটা হয়তো দিবে, দিয়ে এগুলো কেটে আপনার হাতে হয়তো 400-500 ইউরো দিবে। বাট এটা নট ব্যাড, এটা খারাপও না যে একদম আপনি, যারা একদম আমাদের যেমন কাজ জানে না বাংলাদেশে বা কোনো নলেজ নেই, তারা এই ধরনের 400-500 ইউরো পাইলে এনাফ অনেক কিছু, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু আপনি যার ভালো পজিশনে আছে তাদের জন্য তো সেটা এনাফ না। তারা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা ডিপ্রেশনে ভোগে যে এখানে এসে কী করলাম। তো এইসব বিষয়গুলো বিবেচনা করে যদি আপনি মনে করেন যে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন, আপনার সেই মেন্টালিটি আছে আপনি মোকাবেলা করার মতো, তাহলে আসেন, সমস্যা নাই। 20-25 লাখ টাকা খরচ করে D1 ভিসায় চলে আসেন, লিগ্যালি আসবেন অবশ্যই। কেন বারবার লিগ্যালি বলি, কারণ এই কিছুদিন আগেই একজন লোক বাংলাদেশ থেকে প্রায় 20-22 লাখ টাকা খরচ করে এখানে আসছিল D1 ভিসায়। আসছিল বলতে সে পর্তুগাল ঢুকতে পারে নাই, এয়ারপোর্ট পর্যন্ত এসে আবার ব্যাক করাই দিছে তাকে। বেশ কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার যে কোম্পানির আন্ডারে স্পন্সরশিপ নিয়ে যে D1 ভিসাটা নিয়েছিল সেই কোম্পানিতে ইমিগ্রেশন অথরিটি ফোন করেছিল। ফোন করার পর সেখানে তারা কোনো রেসপন্স পায় নাই, মানে ওই কোম্পানিটা হয়তোবা ফেক ছিল, অথবা কোম্পানিটার তাকে ডকুমেন্ট করার পরে কোম্পানি ক্লোজ হয়ে গেছে, এরকম কিছু হবে। যার কারণে কোম্পানিতে ভেরিফাই করার মতো কোনো ওয়ে ছিল না, এবং ওই লোকের যেহেতু কোনো আর যারা জব দিছে তাদেরই কোনো ট্রেস নাই, সুতরাং তাকে আর এন্ট্রিও করতে দেয়নি এখানে, সে আবার রিটার্ন করে চলে গেছে। তো তার এটা অলরেডি নিউজে আসছে, আপনারা হয়তো বা জানেন। সুতরাং যখন আসবেন ভালো কোনো কোম্পানির মাধ্যমে বা ভালো কোনো এজেন্টের মাধ্যমে যদি আসতে পারেন তাহলে ওয়েলকাম। আদারওয়াইজ আপনার এত টাকার রিস্ক নিয়ে এই পর্তুগালে আসার যৌক্তিকতা খুব একটা নাই, যদি সেটা আপনার ইনকাম করার ইচ্ছা থাকে এখানে এসে। আসলে পৃথিবীর সব দেশগুলোই এখন ধীরে ধীরে অনেক কঠিন হয়ে যাচ্ছে। একসময় মানুষ এভাবে আমেরিকাও যেত, এখন আমেরিকাও টোটালি অফ হয়ে গেছে। এখন তারপরে ইউরোপ ছিল, পর্তুগাল মোটামুটি সোজা ছিল অনেক, এখন এরাও অনেক কঠিন হয়ে গেছে। তো যদি আসতে হয় সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোয়ালিফিকেশন নিয়ে আসতে হবে। আর কোয়ালিফিকেশন নিয়ে এসে যদি আপনি এখানে সার্ভাইভ করতে পারেন তাহলে আপনার লাইফ ইজ গুড। পরিশেষে সবাইকে বলবো, সবাই আসার আগে ভালো করে চিন্তাভাবনা করবেন পর্তুগালে আসার আগে, কারণ এখানে সব কিছু যদি লিগ্যালভাবে এবং সব কিছু অথেন্টিক না হয় তাহলে কিন্তু আপনার আর এখানে লিগ্যাল হওয়ার কোনো অপশন থাকবে না। এবং একবার যদি আপনি কোনোভাবে কোনো ইলিগিলিটির ফাঁদে পড়ে আপনার যদি অথেন্টিকেশন এগুলো যদি ঠিকমতো না থাকে, তাহলে পাসপোর্টে যদি কোনো রকম এই ধরনের সিল পড়ে তাহলে সারা জীবনের জন্য কিন্তু আপনি ব্যান হয়ে যাবেন, আর ইউরোপে আর আসতে পারবেন না। তো সব কিছু বিষয়গুলো মাথায় রাখবেন। এসব বিষয় মাথায় রেখে চ্যালেঞ্জ নেওয়ার মতো ক্যাপাসিটি যদি আপনার থাকে, ওকে, পর্তুগালে আসেন, কোনো সমস্যা নাই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি সবাই যারা এতক্ষণ এই ব্লগটা আমার কথাগুলো শুনলেন তাদের হয়তো কিছুটা হলেও উপকার লাগবে বা কাজে আসবে আপনাদের প্ল্যান করার জন্য। আর যদি আপনার কোনো কোয়েশ্চন জানা থাকে আপনি কমেন্ট করতে পারেন, তাহলে হয়তো আমি চেষ্টা করবো সে বিষয়ে আপনাকে যথাসম্ভব উত্তর দেওয়ার। তো সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।